টাকা নিয়ে চাকরি দিয়েছে সে আমরা সবাই জানি, আমিও জানি। এবং ওর বাড়ির সামনে বছর 5 আগে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো টাকার ব্যাগ নিয়ে, এবং তারপরে সেই টাকা চন্দন মণ্ডলের হাতে দিত। ওর এজেন্ট ছিল কিছু দালাল, তাদের দিত। ওরা কি কোনো টাকা পয়সা নিয়েছিল যে চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য? সে এখন আমি বলতে পারছি না, সেটা আমি বলতে পারবো না। কিছুও নিয়েছিল? আমি জানি না, সেটা এটা ওর বাবা জানে, আমি জানি না কিছু। চাকরির দোকান পাতাইলো তাই সবাই কিনেছে, তাদের তো দোষ না, তাদের টাকা কটা ফেরত দিক। এমনও মানুষ আছে যারা আদৌ চাকরি পায়নি বা এই প্যানেলে ছিলও না, অথচ তারা আগাম পয়সা দিয়েও রেখেছিল। ভোটে তো পড়বেই। দেখুন, এটা যে টাকা দিয়ে চাকরি হচ্ছে এটা কিন্তু ওপেন সিক্রেট ছিল, আর এটা সবাই জানে। ইভেন টোটোওয়ালা থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও সবাই জানে এবং জড়িতও আছে। এর প্রভাব পড়াটা না পড়াটা মানুষের নির্ভর করে। যদি অভ্যুত্থান ঘটে, মানুষের যদি গণ আন্দোলন, যেটা যদি মানুষ কোনোদিন গণ আন্দোলন করে বলে যে না আমার দেশ আগে আর ভ্রষ্টাচার পরে, তাহলে মানুষ সেইভাবে এগোবে। অভিজিৎ গাঙ্গুলি মশাই বলেছেন তো, একজন সুদক্ষ লোক, সর্ব অভিজ্ঞ লোক, তিনি বলছেন যে আপনার এই জট পাখি রাখবেন না, সে জট পাখি রেখেছে। এখন আমরা যেখানে এসেছি সেই গ্রামটার নাম হলো মামা ভাগ্নে গ্রাম, উত্তর 24 পরগনার বাগদার অন্তর্গত এই গ্রামে এই এসএসসি যে 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলের আন্ডারে তারা চাকরি করছিলেন, সরকারি চাকরি। এবং একটা অভিযোগ উঠছে যে এই এলাকারই চন্দন মণ্ডল নামে এক ব্যক্তি রয়েছেন, তিনি শাসক দলের লোক এবং যিনি মূলত টাকা নিয়ে এদেরকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। তবে প্রত্যেকেই যে অযোগ্য এমনটা নয়, যোগ্য কিছু রয়েছেন এই গ্রামেরই। এই যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যেই যোগ্য রয়েছেন যাদেরও আজকে চাকরি চলে গেছে। প্রায় 20 থেকে 21 জনের মতন শিক্ষক শিক্ষিকা এই একটি গ্রামে, যাদের এই 2016 সালের এসএসসির যে প্যানেল, সেই প্যানেলে তাদের নাম ছিল এবং খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের রায়ে আজকে তারা চাকরি হারা। এখন প্রশ্ন হলো, এই চাকরি চলে যাওয়ার পরে তাদের পরিবারের লোকজন তারা কি মনে করছেন, তাদের কি অবস্থা এখন, বা হয়তো কোথাও গিয়ে এরাই ছিলেন পরিবারের একমাত্র আর্নিং মেম্বার, তাই এখন তাদের কি হবে, বা এই যে এতগুলো টাকা তারা দিয়েছেন একটা চাকরির জন্য, যেই চাকরিটা হয়তো 2-5 বছর তারা করতে পারলেন, এই 2-5 বছর পরে গিয়ে হয়তো আর তাদের চাকরি নেই এবং আগামী দিনে কি হবে সেটাও হয়তো তারা জানেন না। কি বলছেন সেই সমস্ত মানুষগুলো, শোনাবো সেই কথা। চাকরির দোকান পাতাইলো তাই সবাই কিনেছে, তাদের তো দোষ না, তাদের টাকা কটা ফেরত দিক। অবশ্যই সরকার বা দুর্নীতি করবে কেন, সে সরকার বসবে, দুর্নীতি করবে কি সুনীতি করবে সরকার বসবে, সে আমি বিচার করতে পারবো না। কিন্তু সরকারি চাকরিতে জয়েন করিয়ে সে চাকরি তো তাড়িয়ে দেবে, হয় টাকা দিক নয় চাকরি দিক, দুটো একটা করুক সরকার। এই বলছে 3 মাসের মধ্যে চাকরি দিয়ে দেবে, সেটা তো সে তো 3 মাসের মধ্যে পরীক্ষায় বসতে হবে, পরীক্ষায় কি পাস করা যায়? তাও 10 ছেলেদের আর অ্যালাউ নেই। সেখানে যে দুর্নীতি হবে না সেটাকে বলবে, আর সে তো হতেই পারে, না হওয়ার কিছুই নেই, এখানে সব কিছুই হচ্ছে তো। আচ্ছা কি মনে হয় এর প্রভাব ভোটে পড়তে পারে? ভোটের বিষয়টা আর এই চাকরির বিষয়টা এক করলে হবে না, সব এক জায়গায় গুলিয়ে দিলে হবে না। ভোটের ব্যাপারটা আছে কি, গ্রাম বা শহরের সমস্ত A to Z ভোটারদের উপরে নির্ভর করে, আর এই চাকরির ব্যাপারটা এক এক ফ্যামিলির উপরে নির্ভর করে। চাকরির ব্যাপারটা তার সাথে যারা যারা এই যে আমারই ভাইপো চাকরিটা চলে গেল, আমার কি মনে খারাপ লাগছে না? কেন এটা হবে? এর জন্য এই যে প্রথম স্টেপ নিয়েছে সরকার পক্ষ, এর দায়িত্ব সরকার পক্ষ টাকা বিয়ার করে দিক। সরকারকে অনেকবার বলা হয়েছিল যে আপনারা আলাদা করুন যোগ্য অযোগ্যের তালিকা, সেটা করেনি, জয়ঘণ্ট করে রেখেছে, মনে করেছে বাঁচতে পারবে না। অভিজিৎ গাঙ্গুলি মশাই বলেছেন তো, একজন সুদক্ষ লোক, সর্ব অভিজ্ঞ লোক, তিনি বলছেন যে আপনার এই জট পাখি রাখবেন না, সে জট পাখি রেখেছে, এখন জট আর ছাড়ায়নি, এখন কাজে জট সমেত কেটে বাদ দিয়ে দিয়েছে। যদি জট ছাড়াতো তাহলে বা ও অল্প পথ দিয়ে যেত। সেই তো গাঙ্গুলি বাবু আগেই বলেছিলেন যে এই পর্যন্তই থাক, সে কথা তো সরকার পক্ষ মানেনি। এবার এটা যেটা হলো তাতে এই যে ছেলেমেয়েরা, নতুন ছেলেমেয়েরা যারা কলেজে পড়ছে, পরে চাকরি করবে, তারা কি চাইবে আর কোনোদিনও সরকারি চাকরি করতে? সে কারোরই মনে আর সেই আশা থাকবে না,
এই আশাটার থেকে সমস্ত শিক্ষা, এমনি শিক্ষা মেরুদণ্ড ভেঙে গিয়েছে। যে পরিস্থিতি করেছে, স্কুল কলেজ কোনো জায়গায় শিক্ষা প্রদান করতে পারে না। একটা টিচার শিক্ষিকা সে যদি 17,000 বানান ইংরাজিতে না লিখতে পারে, তাকে কি যোগ্যতায় সরকারি শিক্ষিকা করলো আপনি ভাবতে পারেন? এই যে আপনার পাড়ার এতগুলো ছেলেমেয়ে চাকরি করে চলে গেছে, নিশ্চয়ই শুনেছেন। আর একটা নাম উঠে আসছে, চন্দন মণ্ডল। ওনার কাছে টাকা দিয়ে চাকরি পেয়েছে। এবার প্রত্যেকে যে অযোগ্য ছিল এই বিষয়টা না, কেউ যোগ্যও ছিল। এই বিষয়ে কি বলবেন বা কতটা জানেন যে সত্যি কি উনি টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন? টাকা নিয়ে চাকরি দিয়েছে সে আমরা সবাই জানি, আমিও জানি। এবং ওর বাড়ির সামনে বছর 5 আগে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো টাকার ব্যাগ নিয়ে, এবং তারপরে সেই টাকা চন্দন মণ্ডলের হাতে দিত। ওর এজেন্ট ছিল কিছু দালাল, তাদের দিত। এইভাবে চাকরি দিয়েছে। এখন কতজন যে আমার এই টোটাল এই 2 পার্ট দিয়ে মোটামুটি আমি দেখছি 20-25 জন মতো গিয়েছে। টোটাল আমি হিসেবে বলতে পারবো না, 20-25 জন মতো গিয়েছে। হ্যাঁ, তাতে উচ্চ হাই অরিটি আছে, 9-10 আছে, 11-12 আছে। হাও গ্রুপ সি, গ্রুপ ডি সবই আছে। গ্রুপ সি, গ্রুপ ডি, তারপরে ওই উচ্চ ক্লাসে 9-10, 11-12 আছে। বেশিরভাগ যাদের চাকরি গেছে বেশিরভাগ কি ওই চন্দন মণ্ডলকে টাকা দিয়ে চাকরি? চন্দ্রমোড়ের এখন এর তো বোঝা যাচ্ছে যে চন্দ্রমোড়ের টাকাটার পরে বেশি হয়েছে, কারণ এই এলাকায় এজেন্ট ছিল পাকা এজেন্ট, ওরা ছিল প্রায় 10-12 জন আবার এজেন্ট। তারা সব এখন আছে। চন্দনমণ্ডল এজেন্ট ছিল, এখন চন্দন ধরা পড়ে গিয়েছে, সিবিআই যে ছেড়ে দিয়েছে, এবার ইডি ধরেছে, এখন জেল খাটছে। আর চন্দন যারা এজেন্টরা তারা দিব্য বাড়িতে বসে তারা ছেলে বোন সুখিয়া দিন কাটাচ্ছে। ওর পয়সা করি সেই সব এজেন্টরা খেয়ে দিয়েছে। যারা চাকরি পেয়েছিল তো তাদের চাকরিটা গেলে, এমনও আমরা শুনছি বা জানছি যে এমন অনেকে আছে যারা টাকা দিয়েছিল, তারা জমি বিক্রি করে কোথাও থেকে লোন নিয়ে, কিন্তু তারা চাকরি পায় কি করে জমি জায়গা বিক্রি করে অনেক টাকা দিয়েছে। আমাদের গ্রামে শতকরা 90% লোক, কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট পায়নি। যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদের মোটামুটি প্রায় শেষ। আবার এ তো গেল, এবার সামনে আগামী যে প্রাইমারি আসছে তাতে মাভানি গ্রাম একদম ছড়ানো হয়ে যাবে। বলছেন প্রাইমারি চাকরি তো এরকম হয়েছে? হ্যাঁ, ওই হয়েছে। চন্দন যা দিয়েছে সব ডুপ্লিকেট, ও একটা অরিজিনাল না। তার সাদা একটা জমা দিয়েছে, তার অরিজিনাল হয় কি করে? তার কোনো ডকুমেন্টস নেই। সাদা খাতা দিয়ে টাকা দিয়ে হয়ে গেছে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, যে যেরকম পেয়েছে। জমি জায়গা বিক্রি করে বাড়ি ছেলে মিলে বন্ধক রেখে এই করে দিয়েছে। মাঠে জমি জায়গা বেঁধে সোনা বন্ধক রেখে দিয়েছে এইরকম। আর এখান থেকে সে টাকা পয়সা চলে গিয়েছে। বড় বড় হাইপার নেতারা আসতো। ওই কার্তিক ব্যানার্জি এসছে এখানে ওই অনুষ্ঠানে। কার্তিক ব্যানার্জি পুজো অনুষ্ঠানে এসছে ফিতে কাটতে, লাভলি মিত্র এসছে। আমরা জানি সব। রাত্রিবেলা 10 টাকার পরতে বড় বড় হাইপার কালো গাড়িতে ওই চন্দ্রমের যাতায়াত করতো। আমার রাস্তায় সাইডে গেছে, আমরা সব জানি তো। বলা যায় যে সরকার আসার তৃণমূল সরকার আসার পর থেকে এগুলো চলছে। 11 সাল থেকে আরম্ভ হয়েছে, মোটামুটি এই পর্যন্ত চলছে। ভোট আসছে সামনে, বিধানসভা ভোট। তো এই বিধানসভা এই সরকার তৃণমূল সরকার পড়বে না। কেন পড়বে না? এ টাকা দিয়ে সব মাথা কিনে রেখে দিয়েছে। এই এজেন্ট যারা, তারা তেমন সব দিব্য বাড়ি শুয়ে আছে বউগুলো কেড়ে, আর চন্দন মাসে জেল খেটে। এটা আর বাস্তব খারাপ জিনিস। কিন্তু চন্দন হয়তো ওর একটা উপরে একটা এজেন্ট ছিল, সে পারতই থাক আর যেই থাক ছিল, এটা একটা ব্যাপার। তা ঠিক আছে। এর প্রভাব ভোটে পড়বে না বলছেন? ভোটে তো জনগণ তো এখানে ভোট ঠিক মতো হয় না। ভোট যদি ঠিক মতো হয়, ভোটে অবশ্যই পড়বে। কেন পড়বে না? ভোট তো কিন্তু ঠিক মতো দিতে যায় না। ভোট ঠিকঠাক হলে প্রভাব পড়তো? অবশ্যই প্রভাব পড়বে। এখন ঘটনা হচ্ছে যে এই যে সমস্যাটা, এই সমস্যার জন্যে বিশেষ করে চাকরি যারা দেয় বা দেওয়ার মালিক, তারাই তো কীভাবে চাকরি হয়েছে না হয়েছে তারাই জানে। এবার সেই চাকরি চলে যাওয়ার জন্য দায়ী তারাও। যারা চাকরি দেয়, চাকরি দেওয়ার বর্তমান প্রশাসন লেভেলে যারা থাকে, তারাই তো এই চাকরির কে সঠিক কে বেঠিক এরাই তো ভালো জানে সাধারণ মানুষের থেকে। অতএব এর ভিতরে যোগ্য অযোগ্য বাছাই যদি না করতে পারে, তাহলে সবাই ওই দলেই পড়ে যাবে। যেমন মিডিয়াতে দেখা যাচ্ছে যে বিজ্ঞাপনে দেখাচ্ছে বিভিন্ন রকম মিডিয়ার থেকে যে বস্তার ভিতরে ঝিল বাঁচতে বাঁচতে, কাকড় বাঁচতে বাঁচতে শেষ পর্যন্ত বস্তায় বাতিল হয়ে যাচ্ছে।
তাই এরকম পর্যায়ে চলে গিয়েছে। মানে যাদেরকে চাকরি দিয়েছেন এই যে তপন মণ্ডল, তিনি টাকা নিয়ে, এবার এরা গরিব, যারা চাকরি মানে যারা পেয়েছিল তারা গরিব মানুষ, কেউ জমি বিক্রি করেছে, কেউ অনেক টাকা লোন নিয়ে করেছে। এবার তাদের আলটিমেটলি কিছু বছর চাকরি করার পর তাদের হাতে আর চাকরিটা নেই। তো কোথাও গিয়ে কি মনে হয় না যে এই যে তারা এতগুলো টাকা দিল, সেই টাকাটা তাদের ফেরত চাওয়া উচিত কোথাও গিয়ে? আমি মনে করি যারা টাকা নিয়েছে তারা অসৎ পথে, সেই অসৎ পথে যদি মানবিকতার দিক থাকে, যদি তারা মনে করে যে আমরা মানুষের কল্যাণ করব, তাহলে অবশ্যই তাদের টাকা ফেরত দেওয়া উচিত। বিবেকের টানে মানুষের বিবেকের যে টান, সেই টানে দেওয়া উচিত। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা মানুষের জন্য ভাবি কয়জন। একজন আমার পাশে যদি না খেয়ে থাকে, আমি কখনোই তার কথা ভাবছি না যে সে তার খাওয়া হলো না। অতএব সেই মানুষের প্রতি মানুষের টান নেই। এখন মানুষ সবাই উপার্জন করতে পারলে ভালো হয়, যত বেশি উপার্জন করা যায় তত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা যায়। সেই প্রসেসের ভিতরে মানুষ চলতে গিয়ে দেশের এই বিভ্রাট। আচ্ছা, এই ভোট আসছে, কোথাও কি মনে হয় যে এতগুলো শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল, কোথাও কি ভোটের প্রভাব পড়তে পারে? এখন ঘটনা হচ্ছে আমরা সত্যিকারের বলতে আমরা তো দরিদ্র শ্রেণীর মানুষ। দেখা যায় যে আমাদের অনেক মানুষের ভিতরে সঠিক বেঠিক বিচার করার ক্ষমতা থাকে না। দৈন্যতা এমনই একটা বিষয়। হয়তো দেখা যাচ্ছে যে এমন একটা মানুষ অসৎ, সে আমাকে এমন একটা প্রলোভন দেখালো, আমার অভাবের টানে সেই পয়সার পেয়ে আমি হয়তো তাকে সমর্থন আবার দিয়ে দিলাম, এমনও হতে পারে। এর প্রভাব পড়াটা না পড়াটা মানুষের নির্ভর করে। যদি অভ্যুত্থান ঘটে, মানুষের যদি গণ আন্দোলন, যেটা যদি মানুষ কোনোদিন গণ আন্দোলন করে বলে যে না আমার দেশ আগে আর ভ্রষ্টাচার পরে, তাহলে মানুষ সেইভাবে এগোবে, সঠিক বেঠিক বিচার হবে। আর যদি সঠিক বিচার করার ক্ষমতা না হয়, যে আমি আমার লাভটা দেখলাম, তাহলে হবে না। আচ্ছা, এই যে আপনাদের এই পাড়াটাকে বা এই গ্রামটাকে মামা ভাগ্নে মাস্টার পাড়া বলে, এখানে মোটামুটি কতজন তো ওই স্কুল টিচারের চাকরি করছিলেন? আমাদের গ্রামে হাই স্কুলের চাকরি করার সংখ্যা কম, তো প্রাইমারি চাকরির সংখ্যা কিছু আছে। ওই জন্য কি মাস্টার পাড়া নামটা দেওয়া হয়েছিল? এখন যদি গ্রামে একাধিক শিক্ষক হয়, তাহলে সেখানে একটা প্রচার হয় যে ওই গ্রামের শিক্ষক বেশি, এইভাবে মাস্টার পাড়া প্রচার হয়েছে। আচ্ছা, এই যে রায়টা বেরোনোর পর কি কোথাও কি মনে হচ্ছে যে গ্রামের পরিবেশ কিছুটা থমথমে বা নিস্তব্ধ হয়ে পড়েছে? নিস্তব্ধ একটাই, যে অনেকে এটা আমরা মুখে বলতে পারছে না, কিন্তু ভিতরে আমাদের কত পয়সা চলে গেছে। এমনও মানুষ আছে যারা আদৌ চাকরি পায়নি বা এই প্যানেলে ছিলও না, অথচ তারা আগাম পয়সা দিয়েও রেখেছিল। তারা তো অলরেডি সে পয়সাও ফেরত পাবে না, সেগুলো তো মার হয়ে গেছে। তা হয়তো বাইরে আমরা বলতে পারছি না মানুষকে, অথচ ভিতরে অর্থনৈতিক যে মানে অবনতি, সংসারের মানে দারিদ্রতা, এই কষ্ট করেও দিন কাটাচ্ছে অনেকেই। আর আপনার পরিবার বা চেনাজানার মধ্যে কেউ আছে এরকম? আমার পরিবারের ভিতরে এরকম নেই, কিন্তু পরিচিত জানাশোনা আছে। তারা কি জমি বিক্রি করেছিল বা লোন নিয়ে টাকা দিয়েছিল? লোন, এখন লোন তো অনেকে করেছে, সে তারা মানে চাকরি পাওয়ার পরে বাড়ি করার জন্য নিয়েছে না কিসের জন্য নিয়েছে, ওটা তো সবাই বলা সম্ভব হয় না। আর তারপরে আমি ধরেন যে পেশার মানুষ, আমি পুজো পাঠ করি বেড়াই, এবার অত খবর নিয়ে আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠে না, তার কারণ অনেক সমস্যা আছে। আপনার ছেলে স্কুলে চাকরি করতো, মানে কোন বিভাগে, মানে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াতো নাকি গ্রুপ সি গ্রুপ ডি? গ্রুপ ডি। গ্রুপ ডি কাজ করতো। চাকরিটা তো চলে গেছে, এসএসসি পুরো প্যানেল বাতিল হয়েছে, জানেন তো নিশ্চয়ই? হ্যাঁ। তো এবারে ছেলে কি করবে বা কি করবে সেটা নিয়ে তো নিশ্চয়ই চিন্তায় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, চিন্তায় আছে, টেনশন, বিশাল টেনশন। বাড়িতে কে কে আছে? বাড়িতে এখন কেউ নেই, বাড়িতে এখন না মানে আপনার পরিবারে কে কে আছে? বিয়ে হয়েছে, 2 ছেলে আর স্বামী, আমি। ছেলে মানে যেই ছেলে চাকরি করতো ওর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। ছেলে মেয়ে কিছু আছে? না, ছেলে মেয়ে হয়নি এখন। আর আরেক যে ছেলে আছে, সেই ছেলে কি করে? কিছু করে না, বেকার। মানে বাড়ির আর্নিং মেম্বার কি আপনার এই ছেলেই ছিল যে সরকারি চাকরি করতো, শুভেন্দু প্রামাণিক? আমরা প্রামাণিক না, আমরা দাস। দাস, আচ্ছা, শুভেন্দু দাস। তা আপনার ছেলে একমাত্র বাড়ির আর্নিং মেম্বার, মানে রোজগার করতো একমাত্র? হ্যাঁ হ্যাঁ। তো সেটা তো আজকে থেকে আর হবে না। হ্যাঁ। মানে এরপরে কি হবে? এবার 3 মাস পরে যে বলছে পরীক্ষায় বসতে, সেটা কি সম্ভব?
আপনারা দেখার চেষ্টা করে আর যাতে আর কোথায় কী করে খাবে, কী অবস্থা, কোথায় কী এখন কি কপালে কি। আচ্ছা বলছি, চাকরিটা যখন পাই তখন মানে পরীক্ষা দিয়ে পেয়েছিল নাকি? পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দিয়েছিল। হ্যাঁ। টাকা পয়সা কি কাউকে কিছু দিয়েছিলেন কিছু? সেটা আমি বলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না। চন্দন মণ্ডল এই নামে কাউকে চেনেন আপনাদের এলাকায়? হ্যাঁ, ওনাকে চিনি। মানে ওনা কি কোনো টাকা পয়সা নিয়েছিল যে চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য? সে এখন আমি বলতে পারছি না, সেটা আমি বলতে পারবো না। কিছুও নিয়েছিল? আমি জানি না, সেটাই তো ওর বাবা জানে, আমি জানি না কিছু। মানে মানে আপনাকে জানাইনি তাই? না, হ্যাঁ, আমি জানি না। এই যে আপনার কি হয় যে শুভেন্দু? আমার ভাসুরের ছেলে। আচ্ছা, গরিব মানুষ, সে কষ্ট করে চাকরি পেয়েছে, এবার চাকরিটা চলে গেল, এবারে কি হবে না হবে, আর 3 মাস পরে চাকরি আদৌ তখন পরীক্ষা দিয়ে পাবে কি না, এটা একটা অনিশ্চয়তা। তো কোথাও গিয়ে মানে একটা কি ভাবাচ্ছে না যে আজকালকার দিনে ছেলেমেয়েরা সরকারি চাকরি করতে যাবে কি না? তাই তো, কি বলবো, বলার তো কিছু নেই আমাদের, কিছু বলার নেই। এর জন্য কি বলবেন সরকারকে? সবাই যা বলবে আমারও তাই বলতে হবে। কি বলবো সরকারকে, আমি একা লড়লে হবে? সবাই মিলে লড়তে হবে, তাই তো। অবশ্যই। একা লড়ে কি করব? এই গ্রামে তো আরও আছে, একজন, এ তো একা না, অনেক আছে। মোটামুটি কতজন তাও জানেন? তাও আমি বলতে পারবো, ওই পাড়ায় বেশি, আমাদের এই পাড়ায় বেশি না, 2-4 জন। 2-4 জন। ঠিক তো হয়নি, তা কি বলবো আমরা এখন? যদি সরকারি করে, কিছু করার আছে আমাদের? আচ্ছা, ভোট আসছে সামনে, সামনে ভোট আসছে, মনে হয় যে এই যে এতগুলো ছেলেমেয়ের চাকরি চলে গেল, এটার কোনো প্রভাব সেই ভোটে পড়তে পারে? অবশ্যই পড়বে, না পড়ে কি ছাড়ে? প্রভাব তো পড়বেই। আর এই যে সরকারের এতগুলো প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার টাকা কি পান আপনারা? পাই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পান, সেটা সরকার দিচ্ছে, কিন্তু এতগুলো ছেলেমেয়ের চাকরি চলে গেলো, যার মধ্যে আপনার বাড়িরও ছেলেমেয়ে রয়েছে, এটা কি কোথাও গিয়ে ভাবাবে যে সরকার আদৌ ঠিক করছে না ভুল করছে? সেটা কি বলবো এবার, ভুল করছে না ঠিক করছে? লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা পেয়ে কি আপনারা সুবিধা পাচ্ছেন? সুবিধা তো হচ্ছে, আমরা গরিব মানুষ কোথায় যাব, একটু সুবিধা হচ্ছে আমাদের। এই যে আপনাদের পাড়ায় এতগুলো শিক্ষক শিক্ষিকা যারা এত বছর ধরে কাজ করছিলেন, কেউ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম বা একাদশ দ্বাদশ, তাদের আজকে চাকরি নেই, সুপ্রিম কোর্টের একটা রায়, সে জায়গা থেকে দাঁড়িয়ে সরকার যে দুর্নীতি করেছে সেটা পরিষ্কার। কোথাও কি মনে করেন যে এর প্রভাব ভোটে পড়তে পারে? ভোটে তো পড়বেই। দেখুন, এটা যে টাকা দিয়ে চাকরি হচ্ছে এটা কিন্তু ওপেন সিক্রেট ছিল, আর এটা সবাই জানে। ইভেন টোটোওয়ালা থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও সবাই জানে এবং জড়িতও আছে। তা আমার মনে হয় যে চাকরিটা যেটা বাতিল হয়েছে সেটা যথেষ্ট ভালোরাই হয়েছে, কিন্তু যোগ্যদের বাছাই করে বাতিলটা করলে বোধহয় ভালো হতো। আর এর মধ্যে যে সবাই অযোগ্য সেটা তো বলা ঠিক না, কিন্তু সরকারকে সময় দেওয়া হয়েছিল কিন্তু তারা আলটিমেট করলেন না বা পারলেন না, বা হয়তো ইচ্ছা করেই করে। এটা হয়তো সরকারের কোনো একটা অভিসন্ধি ছিল এবং ভোটের কোনো ফায়দা তোলার একটা ব্যাপার ছিল। আমার মনে হয় এটা ভোটের প্রভাবটা পড়বে। এই যে ধরুন এতগুলো বাড়ি, যে এই যে আপনাদের এলাকাতেই বলি যে বেশিরভাগ আমরা দেখছি কথা বলে যে গরিব মানুষ, তারা যে আর্নিং মেম্বার একমাত্র তো সেই ছিল যে সরকারি চাকরিটা করছিল, আজকে তাদের বাবা মার কি হবে, তাদের পরিবারের কি হবে? এটা তো একটা চিন্তার ব্যাপার, কিন্তু যারা বেকার ছেলে মেয়ে, যারা বর্তমানে যা চাকরির অবস্থা, এখন যদি আমার সামনে কেউ একজন ললিপপ দেখায় যে তোমাকে একটা চাকরি দেবো, সরকারি চাকরি দেবো, সে যে কেউ ওই ফাঁদে পা দেবেই। এটা মানুষের দোষ নয়, বা যারা এতে ভিকটিম তাদের দোষ নয়, এটা দোষ হচ্ছে যে চক্রটা এর পেছনে ছিল তাদেরই দোষ। এবং সেটা যদি সরকার আগে থেকে কিছু করতে পারতো তাহলে হয়তো ওই পর্যন্ত যেত না। এবং এটা নিচু তলা থেকে ওপর তলা সবাই মনে হয় এর পেছনে জড়িত আছে, আমার যেটা মনে হয়। আপনাদের এলাকায় একজন এই নিয়ে গ্রেপ্তার হয়েছেন, চন্দন মণ্ডল, তো উনিও হয়তো কাউকে এরকম টাকা দিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন, বা অনেকে যোগ্যও ছিল যারা চাকরি পেয়েছিল, তো এই প্রত্যেকেরই চাকরি চলে গেল, এবার কোথাও গিয়ে কি তারা প্রশ্ন করবে না বা তার কাছে যেই তাদের টাকাগুলোকে ফিরিয়ে দেওয়া উচিত? এতগুলো টাকা কেউ জমি বিক্রি করেছে, কেউ লোন নিয়েছে, অবশ্যই সেটা তো টাকাটা যাতে রিকভার হয় সেটাও দেখা উচিত। এবং চন্দন মণ্ডল যে এই কাজটা করেছিল এটা ওপেন সিক্রেট ছিল, এটা সবাই জানে, এটা নতুন করে আর বলার কিছু নেই। এটা কি বলবো, এটা ওপেন সিক্রেট। এবার সরকার বা প্রশাসন যদি এই ব্যবস্থা না নেয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কী করতে পারে?
মানে বলছেন যে এই যে সামনে ভোট আসছে, এই যে এতগুলো মানুষ 26,000, এর প্রভাব ভোটে ভোটে হয়তো এর প্রভাবটা পড়তে পারে। যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে তারা হয়তো সরকারের প্রতি মুখটা ফিরিয়ে নেবে। প্রায় 3-4 ঘন্টা আমরা এই গোটা এলাকায় ঘোরাঘুরি করে যেটা জানার চেষ্টা করলাম, বা যে সমস্ত বাড়িগুলোয় আজ চাকরি হারা, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজকে চাকরি হারা, কেউ বা গ্রুপ সি গ্রুপ ডি ছিলেন, কেউ নবম দশম ছিলেন, কেউ একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতা করছিলেন। তবে এই মুহূর্তে না, এই গোটা গ্রামটার পরিস্থিতিটাই খুবই থমথমে। প্রত্যেকেরই মনে একটা যন্ত্রণা রয়েছে, পরিবারগুলোর তাদের মা বাবাদের চোখে মুখে একটা চিন্তার ছাপ যে এর পরে কী হবে। কেউ তো আবার ক্যামেরার সামনে তাদের যে কষ্ট, সেই কষ্টটা প্রকাশও পর্যন্ত করতে চাইছেন না, কারণ কেউ হয়তো সত্যি এই চন্দন মণ্ডল নামের যে ব্যক্তি তাকে টাকা দিয়েছিলেন, জমি বিক্রি করে হোক বা লোন নিয়ে হোক, হয়তো সেই লোন এখনো শোধ হয়নি, জমিটাও বিক্রি হয়ে গেছে, কেউ বা নিজের গয়না বন্ধক রেখেছিলেন। তবে সেই সমস্ত কথা, তাদের আবেগের কথা তারা ক্যামেরার সামনে বলতে চাইছেন না। তবে যারা বলছেন তাতে করে যেটা আমরা বুঝলাম যে এই গোটা গ্রামের অবস্থাটা কিন্তু এখন খুবই শোচনীয়। চন্দন মণ্ডল তো জেলে রয়েছে, তার যে দুর্নীতি, সেই দুর্নীতি সামনে এসছে, তাকে সিবিআই গ্রেফতার করেছে। তবে এই যে গোটা গ্রাম, এই যে মামা ভাগ্নে গ্রাম, সেই মামা ভাগ্নে গ্রামেরই বেশিরভাগ যারা শিক্ষকতার চাকরি করছিলেন, কেউ যোগ্যতাই হোক কিংবা কেউ অযোগ্যতাই হোক, তাই সেই কারণে এই গ্রামটার নামও কোথাও গিয়ে দেওয়া হয়েছিল মামা ভাগ্নে মাস্টার পাড়া গ্রাম। তবে আজকে সেই মাস্টার পাড়ায় আজকের মাস্টার শূন্য, শিক্ষক শূন্য, প্রায় 20-21 জনের চাকরি হারিয়েছে। পরিবারগুলোর এখন কি হবে, এই প্রশ্ন তো উঠছে। আর এমনও অনেক লোক রয়েছে, যেটা খুবই চাঞ্চল্যকর তথ্য, যে যারা হয়তো লক্ষ লক্ষ টাকা নিজের জমি বিক্রি করে, নিজের গয়না বন্ধক রেখে যারা দিয়েছিলেন টাকা এই সমস্ত তৃণমূল সরকারের এজেন্টদেরকে, তারা কিন্তু চাকরি পাননি। তারা টাকা দিয়েছিলেন ওয়েটিং লিস্টের জন্য, তাদের ওয়েটিং লিস্টের নাম রয়েছে, কিন্তু তারা চাকরি পাননি, অর্থাৎ সেই টাকাগুলোকে আত্মসাৎ করা হয়েছে। এখন তাদের কি হবে, বা এই যে যারা চাকরি দিয়ে এই এতগুলো বছর চাকরি করেও আজকে তারা চাকরি হারা, তাদেরই বা কি হবে, তাদের পরিবারগুলোর কি হবে? প্রত্যেকেই গরিব মানুষ, বাড়িতে সংসার রয়েছে, পরিবার রয়েছে, বৃদ্ধ মা বাবা রয়েছে, তাদের কথাটা এখন কে ভাববে, এই প্রশ্ন তো উঠছেই।